আওয়ামী লীগ রাজনীতিতে ফিরছে, ডক্টর ইউনূস এ বিষয়ে একটা কথা বলছেন যে রাজনীতিতে যে কোনো সময় আওয়ামী লীগ ফিরে আসতে পারে। আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। আজকে আমাদের অতিথি পেলে আছেন সাবেক সাংসদ, বীর মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ মেজর অবসর আখতারুজ্জামান ভাই। আখতার ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। আখতার ভাই, আমরা একটু যদি শুরুতে যে বিষয়টা বলতে চাই যে ডক্টর ইউনূস বলছেন আওয়ামী লীগ রাজনীতিতে ফিরছে, যে কোনো সময় ফিরে আসতে পারে, এই বিষয়ে আপনার রাজনীতি বিশ্লেষক, রাজনীতিবিদ এবং পাশাপাশি এই সময়ে সাহসী মানুষ, আপনার সাহস সত্য কথাকে অনেকেই বলতে পারছেন না, আপনার সাহস নিয়ে সেই কথাগুলো বলে থাকেন, এ বিষয়ে কি বলবেন? শুরুতে যে একটু বলেন প্লিজ। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনার মাধ্যমে আপনার অগণিত দর্শক শ্রোতাদেরকে সালাম নেবেন। যে যেখানে আছেন ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, সবচেয়ে বড় কথা হলো নিরাপদে থাকবেন। দেখেন, আমার কথা না, গতকালকে একটা ইন্টারভিউ দেখলাম নিউ ইয়র্কে বসে আমার মহান প্রধান উপদেষ্টা সাহেব দিয়েছেন। সেখানে উনি অত্যন্ত পরিষ্কার ভাষায় বলেছেন যে উনি আওয়ামী লীগকে ব্যান করেছেন, বাট আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করেন নাই, বা আওয়ামী লীগকে ব্যান করেন নাই, আওয়ামী লীগের রাজনীতি আপাতত উনি স্থগিত রেখেছেন। আওয়ামী লীগকে ব্যান করেন নাই বা আওয়ামী লীগের রাজনীতিও ব্যান করেন নাই, কিন্তু তাদের কার্যক্রম স্থগিত রেখেছেন। কাজেই তিনি ইচ্ছা করলে যে কোনো সময় সেটা আবার চালু করতে পারেন। এখন এই কথাগুলো উনি আজকে এই প্রায় 15 মাস পরে এসে বললেন। উনি তো হলেন আওয়ামী লীগের পতনের উত্তরসূরি এবং সুবিধাভোগী। আওয়ামী লীগের পতন হয়েছে বলেই উনি এখানে আজকে এই ক্ষমতায় বসতে পেরেছেন এবং নিউ ইয়র্কে বসে এরকম সুন্দর আড্ডা মারতে পারতেছেন। কিন্তু আজকে তিনি যদি এরকম একটা সিগন্যাল দেন, তাহলে আজকে কি দেখা দিল বাংলাদেশে? আপনি চিন্তা করতে পারছেন, এই যদি ইমিডিয়েটলি যদি আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসে, তাহলে বাংলাদেশে কি ধরনের একটা কেওয়াস, কনফিউশন এবং একটা সংঘাত তৈরি হবে। আপনি যদি সরকার যদি এটাকে খুলে দেয় এবং এই পেন্ডুলার বক্স খুলে দেয়, আসতে দেয়, তাহলে এই যে বৈষম্য ছাত্র আন্দোলনের অস্তিত্ব নিয়ে আজকে টান দিবে। আপনি আওয়ামী লীগকে, আমরা তো প্রথম থেকে বলছি আওয়ামী লীগকে তো ব্যান করার দরকার নাই, আওয়ামী লীগকে তো রাজনীতি থেকে বিশুদ্ধ করার দরকার নাই। জনগণই তো আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করবে, জনগণ তো আওয়ামী লীগকে স্থান দিচ্ছে না এবং দিবে না। কাজে এটা জনগণের উপর ছেড়ে দিতে পারতেন। আপনি তড়িঘড়ি করে ছাত্রদের কথায় আপনি এটাকে তাদেরকে রাজনীতিতে বন্ধ রাখলেন, স্থগিত রাখলেন। এখন আবার বলছেন তাদের রাজনীতি করতে কোনো বাধা নাই, তারা যে কোনো সময় রাজনীতি করতে পারে, উনি ছেড়ে দিতে পারবেন। তো এই যে কথাগুলো বলেছেন এবং আপনি যেটা ফরহাদ মাদ্রাসার কথা বললেন, উনি তো সঠিকই বলেছেন যে রাজনীতিতে বাংলাদেশটাকে একটা অত্যন্ত চ্যালেঞ্জের মুখে নিয়ে গেছেন, উনি নিয়ে যাচ্ছেন। আজকে দেখেন জাতিসংঘের মধ্যে উনি একটা কনফারেন্স করতেছেন রোহিঙ্গা নিয়ে। বাংলাদেশ জাতিসংঘের মূল সদস্য রাষ্ট্র হলো 193টি রাষ্ট্র। 193টি রাষ্ট্র নিয়ে বাংলাদেশ রোহিঙ্গা বাংলাদেশ জাতিসংঘ গঠিত হয়েছে। সেই জাতিসংঘে 75টি দেশ নিয়ে আজকে উনি সভা করেছেন। তার মানে ওই সেমিনারে অর্ধেক জাতিসংঘের সদস্য নাই। তাহলে এই সিদ্ধান্তটা কি জাতিসংঘের উপরে কার্যকর হতে পারবে? আপনি চিন্তা করেন, যেখানে 193টি সদস্য জাতিসংঘের কান্ট্রি সদস্য, সেই কান্ট্রি সদস্যের মধ্যে মাত্র 75টি দেশ অংশগ্রহণ করেছে আজকে আলোচনায়। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দেশ হলো তুর্কি এবং কুয়েত। কোনো ইউরোপিয়ান দেশ নাই, আমেরিকা নাই, যুক্তরাজ্য নাই, ফ্রান্স নাই, চীন নাই, রাশিয়া নাই, মানে কি বলবো, মানে এটা ইন্দোনেশিয়া নাই, এখানে ভিয়েতনাম নাই, এবার এশিয়ান দেশগুলোর অনেকগুলো দেশ নাই, ভারত নাই। সেখানে আপনি 75টা দেশ নিয়ে এই যে সম্মেলনটা করলেন, এত টাকা খরচ করে আপনি 3 দিন বসে থাকলেন। 27 তারিখে জাতিসংঘের সেশন শেষ হয়ে গেছে, 26 তারিখে রাত্রি শেষ হয়ে গেছে। ইনফ্যাক্ট বাংলাদেশেও 27 তারিখ হয়ে গেছে, শেষ হয়ে গেছে। আপনি প্রায় শেষ বক্তার দিকে, আপনি একজন বক্তা ছিলেন, আমাদের প্রধান উপদেষ্টা একজন বক্তা ছিলেন, তিনি বক্তব্য দিয়েছেন। সেই বক্তব্য নিয়ে জাতিসংঘে কারো গায়ে কোনো রকম কেউ কোনো আচর পড়ে নাই। রোহিঙ্গা নিয়ে কথা বলেছেন, সেখানেও তিনি নির্বাচন করাবেন বলেছেন। তারপরে উনি আবার একটা ইন্টারভিউ দিয়েছেন, সেখানে উনি বলছেন ওনাকে নাকি বাংলাদেশের মানুষ, কিছু অংশ মানুষ নাকি ওনাকে 30 বছরের জন্য রাখতে চায়।
তুমি এইটাও বুঝেন না 30 বছরের জন্য ওনাকে রাখতে চাওয়া মানে হলো ওনার প্রতি একটা একটা হাসি মশকরা ঠাট্টা করা। তার 30 বছর পর্যন্ত তার আয়ু কিভাবে রাখবে বলেন, সে কিভাবে থাকবে? আগামী 30 বছর উনি কি করে বেঁচে থেকে রাষ্ট্র পরিচালনা করবেন? হ্যাঁ, মমি বানায় যদি করতে চান, মিশর দিয়ার মতো মমি বানায় রাখতে চান, সেটা অন্য কথা। তো এই ধরনের হাস্যকর কথা যদি আমাদের এত বড় জায়গা থেকে বলা হয়, তাহলে দেশ তো বিভ্রান্তির মধ্যে পড়ে যায়। আজকে ফরহাদ মাজার সাহেব যে কথাটা বলেছেন, আমি ওনাকে সম্মান করি, শ্রদ্ধা করি। ওনাদেরই তো প্রচেষ্টা, ওনাদেরই সংগ্রামের ফসল আজকের এই সরকার। আজকের এই ডক্টর ইউনূস সাহেব ক্ষমতায় আসার পিছনে তো এই মাযহাব সাহেবদের সংগ্রাম, প্রচেষ্টাই ছিল। এবং তারা যদি আজকে এই কথা বলে, তাহলে জাতি কোথায় যাবে, কার কাছে আসা যাবে? আজকে আপনি এই রোহিঙ্গাদের নিয়ে আলোচনা করতে গিয়ে সেখানে আপনি কোনো রাজনৈতিক শক্তির কাছে পেলেন না, কেউ আপনার সঙ্গে নাই, সৌদি আরব নাই। আপনি কাদেরকে নিয়ে রোহিঙ্গা সমস্যাটা সমাধান করবেন? কারা চাপ সৃষ্টি করবে? কারা রোহিঙ্গার উপর চাপ সৃষ্টি করবে? এই সভা তো এখনো চলতেছে, এই মাত্র চলতেছে। তা আপনি বলেন সেখানে 193টি, যেখানে সারা বিশ্বে 193টি রাষ্ট্র বা দেশ যে ফোরামের সদস্য, জাতিসংঘের সদস্য, তার অর্ধেক হলো প্রায় 80-র উপরে, 81, 81.5টা হয় অর্ধেক। সেখানে 75টি রাষ্ট্র অংশগ্রহণ করেছে। তার মধ্যে পৃথিবীর বড় প্লেয়ার কেউ নাই। ব্রাজিল নাই, আর্জেন্টিনা নাই, মেক্সিকো নাই, কানাডা নাই, ইউরোপিয়ান ইউনিয়ন নাই, যুক্তরাজ্য নাই, ফ্রান্স নাই, জার্মান নাই, স্পেন নাই, ইটালি নাই, রাশিয়া নাই, বলেন চীন নাই, জাপান নাই, কোরিয়া নাই। এই মিটিংটা কাদেরকে নিয়ে করলেন? এটা অনেকটা হয়ে গেছে আমাদের এই যে কি মানে গরিবের সম্মেলন হয়ে গেছে, যে টোস্ট বিস্কুট খায়া সম্মেলন করে যার যার বাড়িতে যাব। এখন যা আসছিলাম যে তাদেরকে চাটা খাওয়াবো, সে 4 পয়সাও উঠবে না। যাদেরকে নিয়ে মিটিং করে যে উঠবে, সে 4 পয়সাও উঠবে না। এবং এটা বাংলাদেশ স্পন্সর মিটিং, জাতিসংঘের মহাসচিব করে দিয়েছেন, কিন্তু টাকাটা তো যাচ্ছে বাংলাদেশ সরকারের, জনগণের। এটা তো জাতিসংঘ টাকাটা দেয়নি। আজকের সম্মেলনের পিছনে যে টাকা খরচ করা হয়েছে, সেটা তো জাতিসংঘের টাকা না। জাতিসংঘের মহাসচিব এটা করার ব্যবস্থা করে দিয়েছে, উনি উনার ভেন্যুটা ব্যবহার করতে দিয়েছে, এবং উনি বলেছেন যে উনি একজন অতিথি হিসাবে থাকবেন। কিন্তু টাকা খরচ পাতি সব তো আমাদের বাংলাদেশের এই গরিব মানুষের, জনগণের। এমনি তো রোহিঙ্গাদের পিছনে আমাদের হাজার হাজার কোটি টাকা চলে যাচ্ছে। তারপরেও আপনি যদি এরকম এরকম মানে ফ্লপ অনুষ্ঠান করেন, আমরা কি বলবো? এবং ওনাকে একটা প্রশ্ন করেছে সাংবাদিক, যিনি ইন্টারভিউ নিয়েছেন, যে আপনি এখনো এত সময় নিচ্ছেন কেন? আপনি ফেব্রুয়ারি মাসে নির্বাচন করবেন, এখনো 6 মাস সময় আছে, এখনো আপনি দিন তারিখ ঠিক করতে পারছেন না কেন? অথচ আপনার পরে ক্ষমতা নেপাল এসে তো নেপাল তো ঘোষণা করে দিয়েছে। উনি সেখানেও বলেছেন যে আমাদেরকে তো নির্বাচন দেওয়ার জন্য আসে নাই। তা নির্বাচন দেওয়ার জন্য আপনারা আসেন, তা নির্বাচন দিচ্ছেন কেন? এই যে একটা কনফিউশন স্টেটে নিয়ে যাচ্ছে। আচ্ছা, কি হচ্ছে সারা বাংলাদেশে, ঢাকা শহর সহ বিভিন্ন জায়গাতে চাঁদাবাজি এখন এত বেড়ে গেছে, বিভিন্ন রাজনৈতিক দলের লোকেরা এখন বেপরোয়া হয়ে যাচ্ছে। বিশেষ করে যারা যারা মানে আগামীতে ক্ষমতায় আসতে পারবে না, যাদের সমস্যা আগামী তৈরি হবে, তারা বলেন। আপনি চিন্তা করেন, বিভিন্ন আমাদের ছোট ছোট রাজনৈতিক দলের নেতারা এখন ঢাকা থেকে টেলিফোন করা এসপি কে, ডিসি কে, এবং কারা এসপি ডিসি সাহস পায় না প্রশ্ন করতে আপনি কে। একটা ফলস টেলিফোন করে বলে আমি অমুক, আমি অমুক। এবং ডিসি এসপি দের বা থানা ওসিদের এখন মানসিক অবস্থা এমন হয়ে গেছে যে তারা প্রশ্ন করার সাহস পায় না আপনি কে, আপনি আমাকে ফোন করলেন কেন, এটা প্রশ্ন করার সাহস পায় না। কারণ ওই লোকটা জানি কত ক্ষমতাশালী হয়ে যায়। এবং আমার কটিয়া দিতে আছে কি হচ্ছে, ঢাকার থেকে নাকি ওসিকে টেলিফোন করছে, অমুক অমুককে ধরেন। এবং কেন ধরবে? তাদের নামে মামলা নাই, কিছু নাই, অমুক অমুককে ধরেন। এই যে ধরা বাণিজ্য শুরু হয়েছে, চাঁদাবাজি বাণিজ্য শুরু হয়েছে। আমার দলীয় এক নেতা ওই পুলিশ ক্যাম্পে গিয়ে বলে তাকে ছাড়া কোনো বিচার আদালত করতে পারবেন না। এটা নাকি তার তালুক হয়ে গেছে, সে নাকি তালুকদারি পেয়েছে, এখন ওই এলাকার তালুকদার সে। আবার সে দেখা গেল আওয়ামী লীগের লোকের বাড়িতে বাড়িতে সে যায়, আওয়ামী লীগের নেতাদের যেমন সঙ্গে উঠা বসা করে, তাদের কাছে টাকা চায়, পয়সা চায়, তাদেরকে টেলিফোন করে, তাদেরকে হুমকি দেয়,
তাদের বাড়িতে লোক পাঠায়, অথচ এগুলো প্রকাশ্যে হচ্ছে, আপনারা কিছু বলতে পারতেছেন। এমনকি আজকাল জামাতের নামে শুরু হয়ে গেছে। আমি সরি জামাতের ভাইয়ারা, আপনাদের নামে শুরু হয়ে গেছে, এটা দুর্ভাগ্যজনক। আপনি যদি আমার কাছে প্রমাণ চান, উদাহরণ চান, আসেন, আমি আপনাকে দিব, ফোন করেন আমাকে, আমি নাম ধাম বাপের নাম সহ দিয়ে দিব, না আমি আপনাকে জানিয়ে দিব। এই যে বাংলাদেশে একটা অচল অবস্থা সৃষ্টি করা হচ্ছে, আপনি একদিক দিয়ে আইন শৃঙ্খলা রক্ষা করতে পারছেন না, নিয়ন্ত্রণ করতে পারছেন না, খাগড়াছড়ির মতো একটা জায়গাকে নিয়ন্ত্রণ করতে পারছেন না, তারপরে আসে 4 দিন পরে বলতেছেন এই মেয়েটাকে রেপ করা হয়েছে, এর কোনো আলামত পাওয়া যাচ্ছে না। তার মানে কি বলেন, জ্বলন্ত করে আরো ঘি ঢেলে দিলেন। আপনার ক্রেডিবিলিটি কি আছে? আপনার এই যে স্বাস্থ্য রিপোর্টটা কে বিশ্বাস করবে বলেন? কে বিশ্বাস করবে? স্বাস্থ্য রিপোর্টটা যে দিয়েছেন, এটা কে বিশ্বাস করবে? কোনো একজন লোক বিশ্বাস করবে? কোনো একটা মারমা বিশ্বাস করবে? কোনো একটা চাকমা বিশ্বাস করবে? কোন করবে? সম্ভব না, বলেন। কাজে আমি যেটা বলি, আপনি দেখেন আজকে সচিবালয়ে কি হয়েছে। অর্থ সচিবের কে পোস্টিং করতে হবে, এই জন্য অর্থ মন্ত্রণালয়ের ভিতরে 5-7 জন 10 জন সরকারি কর্মচারীরা মিছিল করেছে। আপনি তাদেরকে ঘাটটা ধরে বের করে দিতে পারেন না সচিবালয় থেকে? পাশায় 2টা লাঠি দিয়া তাদেরকে সচিবালয়তে বাইর করে দিতে পারেন নাই? কত বড় অডাসিটি! সচিবালয়ের ভিতরে সরকারি কর্মকর্তারা মিছিল করবে সচিবের বদলির জন্য। সচিব কি ওই শুয়োরের বাচ্চাদের কাছে দায়বদ্ধ? এই হল সরকারের অবস্থা। স্বরাষ্ট্রমন্ত্রী সচিবালয়কে নিরাপদ রাখতে পারছেন না। ওখানে কি করে তারা মিছিল করলো? কোন সাহসে মিছিল করলো? তারপরে কালকে যখন মিছিলের পরিসর বেড়ে যাবে, তখন আপনি বলবেন এটা আওয়ামী লীগ করাচ্ছে, এটা ভারত করাচ্ছে। আপনি ব্যর্থ হবেন, আর সে ব্যর্থতার সুযোগ নিবে আওয়ামী লীগ, সুযোগ নিবে ভারত। সমস্যাটা কোথায়? আপনি একটার পরে ব্যর্থ হচ্ছেন। আমাকে বলেন, কেন গতকালকে মিছিল হইলো, আজকে সারাটা দিন গেল, আপনি অ্যাকশন নিলেন না? কেন ওই কর্মচারীদেরকে তাৎক্ষণিকভাবে ধরে সচিবালয় থেকে বের করে দিলেন না? কেন শক্তি আপনার নাই? আজও না থাকে তাহলে রাষ্ট্রটা কিভাবে শাসন করবেন, কিভাবে পরিচালনা করবেন? আজকে সচিবালয়ের ভিতরে যদি সরকারি কর্মকর্তারা মিছিল করতে পারে, তাহলে ঢাকার রাজপথে কি অবস্থা বলেন তো? যে যেখানে পারবে সেখানে মিছিল করবে, সেখানে দাঁড়ায় যাবে। আপনি দেখেন তো নেপালের প্রধানমন্ত্রী কি বলেছে? সে পরিষ্কার বলেছে, আমার পক্ষে কোনো দাবি দেওয়া, কারো কিছু করা সম্ভব না, আমাকে রাষ্ট্রের মূলনীতি থেকে আমাকে সরে যাওয়া সম্ভব না, আমি নির্বাচন দিব, নির্বাচনে আপনারা আসেন, এসে আপনারা যা দাবি দেওয়া যা থাকে আপনারা করেন। ওই মহিলা বলতে পারলো, আর আপনি এখন পর্যন্ত বলতে পারলেন না। আর আজকে আপনি আমাদেরকে কিরকম একটা খেলো জায়গা নিয়ে গেলেন। জাতিসংঘের মিটিং শেষ হয়ে গেছে 26 তারিখ রাত্রে, বাংলাদেশে 27 তারিখের দুপুরের মধ্যে। আপনি 28 তারিখ 29 তারিখ থাকলেন জাতিসংঘে, কি হিসাবে? এইটা যে ক্ষমতার অপব্যবহার না, মিসইউজ অফ পাওয়ার না, মিসঅ্যাপ্রোপ্রিয়েশন অফ টাইম এন্ড মানি না, এটাকে আগামী দিনে আপনি জবাব দিতে পারবেন? এবং আপনি দেখেন কোন রাষ্ট্রগুলো পান নাই, আফ্রিকান রাষ্ট্রগুলো পান নাই, দক্ষিণ আফ্রিকাকে পর্যন্ত পান নাই, আপনি আলজেরিয়াকে পান নাই। ছোট ছোট কতগুলো কসোভো মসোভো এগুলো নিয়ে, কুয়েত কাতার এগুলা নিয়ে কি রাজনৈতিক সমাধান হবে? কিছু ভিক্ষা টাকা হয়তো পাইতে পারেন, এগুলা নিয়ে কি রাজনৈতিক সমস্যা হবে বলেন? রাজনৈতিক ভাবে কি রোহিঙ্গাদেরকে আপনি মায়ানমারে ফেরত পাঠাতে পারবেন? কিন্তু এই বিষয়গুলো তো আপনি একের পরে খারাপের দিকে নিয়ে যাচ্ছেন। আমরা তো ডক্টর ইউনূসের পক্ষে, আমরা তো বলেছি ডক্টর ইউনূসের সর্বাঙ্গীন সহযোগিতা আমরা করব। আজকে ডক্টর ইউনূসকে সমর্থন দিয়ে রাষ্ট্র ক্ষমতায় বসে আজকে এনসিবির ছেলে মেয়েরা আজকে নিরাপত্তাহীনতায় ভুগছে। আজকে দেখেন তার রাজনীতি থেকে আউট হয়ে যাচ্ছে। আজকে দেখেন আপনি মাহফুজের উপরে কি পরিমাণ একটা মানসিক চাপ যাচ্ছে। সে বিদেশে গেলেও তাকে নিরাপত্তা দিতে পারলেন না, আমেরিকা দিতে পারলেন না, লন্ডন দিতে পারলেন না। বেচারাটা ফ্রি ঘুরে বেড়াবে, যে বাংলাদেশে সে ফ্রি ঘুরে জন্য স্বাধীনতা এনে দিল। যারা সংগ্রাম করে বাংলাদেশের মানুষকে এই কি বলে ফেসিস্ট সরকারের হাত থেকে জনগণকে মুক্তি দিল, আজকে ওই বেচারা আজকে লন্ডনের মতো জায়গাতে, নিউ ইয়র্কের মতো জায়গাতে ফ্রি ঘুরতে পারে না, তাকে ঘোরার মতো নিশ্চিত করতে পারলেন না। এটা কত বড় দুর্ভাগ্য বলেন?
এটাকে মেনে নেওয়া যায়? এটা হৃদয় বিদারক, এটা অসহ্য, অসহনীয়, এটা হতে পারে না। আজকে যদি আপনি বলছেন আওয়ামী লীগকে রাজনীতি করতে দিবেন, নির্বাচন করতে দিবেন, আজকে এনসিপির কি অবস্থা বলেন তো? এনসিপির ছেলেদের কি অবস্থা হবে? তার মানে কি আপনি দেশটাকে গৃহযুদ্ধে ঠেলে দিতে যাচ্ছেন? এই ছেলেগুলা কি ছেড়ে দিবে? তারা কি দুর্বল? এনসিপির ছেলেরা কি দুর্বল? শিবিরের ছেলেরা কি দুর্বল? তারা যদি মাঠে নামে, তা আওয়ামী লীগ মাঠে নামতে দেন, তাহলে এই সংঘাতটা হবে, সেই সংঘাতটা আপনি এড়াবেন কি করে? আমরা তো বলেছি যে আপাতত বাংলাদেশের রাজনীতিতে আপনি আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক রাখেন। আমরা তো আপনার মাধ্যমে বিনীত আহ্বান জানিয়েছি আওয়ামী লীগকে যে বাবা তোমরা 2-1 বছর রেস্ট করো, একটু আরাম করো। 3-4 বছর, আমরা 15 বছর আমাদের দৌড়ের উপর রাখছো, আমরা তোমাদেরকে দৌড়ের উপর রাখতে চাচ্ছি না, তোমরা 5টা বছর রেস্ট করো। আমি তো পরিষ্কার বলেছি, কটিয়াদি থানাতে এবং পাকুন্দিয়া থানাতে ওই কোন রকম আওয়ামী লীগের নামে কাউকে যেন হয়রানি করা না হয়। যারা অন্যায় করেছে, দোষ করেছে, তাদের বিরুদ্ধে যদি কোনো স্পেসিফিক মামলা থাকে, সুস্পষ্ট মামলা থাকে, তাহলে সে মামলার ভিত্তিতে পুলিশ তদন্ত করবে, তদন্ত করে ব্যবস্থা নেবে। এর বাইরে কোন নেতার কথায় আওয়ামী লীগের কাউকে কোন রকম হেনস্থা করা যাবে না, তাদের নিরাপত্তা বিঘ্নিত করা যাবে না। এটা আমার পরিষ্কার অবস্থান। দরকার বলে আমি আমার এলাকার লোকদের নিয়ে আমি রাস্তায় নামবো, মাঠে নামবো, আমরা এদেরকে প্রতিহত করব। আপনি যদি আওয়ামী লীগকে অন্যায় করে থাকে তাহলে মামলা দেন। এখন পর্যন্ত পারলেন না একটা মামলা দেখাও, সাজা দিতে, আজকে 15 মাস চলে যাচ্ছে। আপনি এখন পর্যন্ত ঢাকা শহরে একটি মামলা দিয়ে আপনি দাঁড় করাতে পারলেন না, একটি মামলা সাজা দিতে পারলেন না। আর আপনি আওয়ামী লীগের নামে চাঁদা উঠেছেন। এখন কি হচ্ছে? অনেকের জামিন হচ্ছে এবং শোনা যাচ্ছে, প্রমাণ আছে যে জামিনের পিছনে আমাদের বিভিন্ন পিপি সাহেবরা, বিভিন্ন পিপি সাহেবরা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা, এমনকি জামাতের নেতারাও তাদেরকে সাহায্য সহযোগিতা করতেছে। হয়তো কেউ রাজনৈতিক স্বার্থে করতেছে, কেউ হয়তো অর্থের কারণে করতেছে। কিন্তু রাষ্ট্র হিসাবে তো আমরা, যদি রাষ্ট্রটা তো আমাদের সবার, আমাদের তো সবাই দায়িত্বশীল হওয়া উচিত। আমরা সবাই তো প্রতিটি মানুষের প্রতি সহনশীল হওয়া উচিত। প্রতিটি মানুষের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের দরকার। প্রতিটি মানুষ তাদের ছেলে মেয়ে সবাইকে নিয়ে সুখে শান্তিতে থাকবে, এটা নিশ্চিত করা তো আমাদের দায়িত্ব। আমরা যারা তথাকথিত নেতৃত্ব দেওয়ার কথা বলি, আমরা যারা নিজেকে নেতা বলে দাবি করি, আমাদের তো উচিত আমাদের এলাকার মানুষরা, প্রতিটি মানুষ যে যে রাজনীতি দলে করুক না কেন, তাকে যেন আমরা নিরাপত্তা দেই। আজকে হিন্দুদেরকে নিরাপত্তা দিতে পারবো, তাদের পূজার জন্য সমস্ত প্রতিষ্ঠান দিতে পারবো, আর আমার মুসলমান আওয়ামী লীগের ইমাম সাহেবকে, মৌলভী সাহেবকে, স্কুল মাস্টারকে, কলেজ টিচারকে নিরাপত্তা দিতে পারবো না। এটা কি রে ভাই? বলেন রূপ ভাই, রূপচন্দ ভাই, এটা কি? এখন হিন্দু যেখানে আমার ধর্মের শত্রু, ধর্মের প্রতিপক্ষ, সেখানে সে আমার আল্লাহকে মানে না, তাকে আমি স্থান দিতে পারবো। আর আওয়ামী লীগ যেহেতু ইয়াকে ডক্টর ইউনূসকে মানে না, ফলে আওয়ামী লীগকে স্থান দিতে পারবো না। আওয়ামী লীগ বিএনপি কে মানে না, জামাতকে মানে না, তাই স্থান দিতে পারবো না। এটা কোন ধরনের ন্যায় বিচার? কোন ধরনের বিচার? ন্যায় তো পরের কথা। আমি ভাই এটার মধ্যে নাই, তাতে আমার যা হয় হবে, আমি প্রস্তুত সকল কনসিকুয়েন্সের জন্য। কিন্তু আমাদেরকে এই বিষয়গুলো পরিষ্কার করতে হবে। আমি অনুরোধ করব, আমি কটিয়াদী থানা, কিশোরগঞ্জ জেলা এবং পাকুন্দিয়া থানা এবং এসপি ডিসি সবাই অনুরোধ করব, যদি আপনাদের কাছে কেউ টেলিফোন করে কাউকে ধর পাকড় করতে বা কারো কথা বলেন, আপনারা দয়া করে পুলিশ পাঠানোর আগে আপনি তাদের সম্বন্ধে তদন্ত করেন, মামলা দেখেন। মামলা না হলে দয়া করে কারো বাড়ি থেকে কারো ত্রাস সৃষ্টি করেন না। এটার পিছনে আপনাদেরও তো অর্থ লিপ্সা থাকতে পারে, এটার পিছনে তো আপনাদেরও টাকা পয়সা কামাই করার ব্যবস্থা থাকতে পারে, এটার কারণে হয়তো আপনাদের নিরাপত্তার প্রশ্ন থাকতে পারে। আপনি হয়তো এই কাজটা করে, অন্যায় কাজটা করে নিজেকে কিশোরগঞ্জ জেলায় নিরাপদ রাখতেছেন, কিশোরগঞ্জ জেলায় আপনি নিরাপত্তা নিশ্চিত করতেছেন এই অন্যায় কাজগুলো করে। আপনারা সেই কাজগুলো করবেন না, অনুগ্রহ করে করবেন না, আপনাদের বিনীতভাবে বলছি করবেন না। এই খারাপ লোকদেরকে আপনারা স্থান দিবেন না। আপনারা তালিকা বানান, থানায় কে টেলিফোন করে, কে থানায় আসে, তাদের তালিকা বানান, তালিকা বানায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানান গত 24 ঘন্টায় এই নেতারা আমাকে টেলিফোন করেছে, এই নেতারা
আমাকে আমার থানায় আসছে, যাদের কোনো ব্যক্তিগত কোনো কাজ ছিল না, তারা বিভিন্ন তয় তদবির নিয়ে আসছে। এই তালিকাটা বানায়া উপর দিকে ওসি পাঠাক এসপির কাছে, এসপি পাঠাক ডিআইজি সাহেবের কাছে, ডিআইজি সাহেব দেখে তদন্ত করে দেখুক কতটা সত্য না কতটা মিথ্যা, তারপরে আপনি অ্যাকশন নেন। কাজে আমি অনুরোধ করব, আর যেন পুলিশ যেন এরকম বেনামি চিঠি, বেনামি টেলিফোন, বেনামির বক্তব্যে যেন এরকম করে কোনো মানুষকে হয়রানি না করা হয়। এটাকে জনদুর্ভোগ, হয়রানি এবং অসৎ উদ্দেশ্যে করা হচ্ছে বলে গণ্য করা হবে। আমরা বাধ্য হব জনগণকে নিয়ে আপনাদের সামনে আসতে, আপনাদের বলতে হবে যে আপনারা জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন, দেশের শান্তি শৃঙ্খলা বিঘ্নিত করছেন, আপনাদের এই দুর্বলতার সুযোগ নিয়ে সমাজের খারাপ লোকগুলো সুযোগ পাচ্ছে। কাজে আমি অনুরোধ করবো আপনাকে, আপনি যে কথাটা দিয়ে শুরু করেছিলেন যে আওয়ামী লীগকে, এটা প্রাসঙ্গিক ছিল না তাই বক্তব্যটা আপনার দেওয়ার। আপনি প্রশ্ন করলে উত্তর দিতে হবে, আপনি তো 10-এ 10 পাইতে হবে না। আপনি সাংবাদিকের প্রশ্নের 10টি প্রশ্নের উত্তরে যদি 10টি শূন্য, তাতে কিছু আসে যায় না। আপনাকে সব প্রশ্নের জবাব দিতে হবে। জি আক্তার ভাই, আমরা আরো কিছু প্রশ্ন যাব। আমরা দর্শকরা অনেক প্রশ্ন করছেন। আপনাকে প্রশ্ন করলেই আপনি একটা জবাব দিতে হবে। কেন? আপনি জবাব না দিলে কি আপনি পরীক্ষা ফেল করবেন? আপনার ক্ষমতা চলে যাবে। আপনি অনেক কষ্ট বলতে পারেন যে বিষয়টা আমরা হয়ে গেছে, এটা আগামী সরকার আসলে দেখবে, তারা দেখবে কি করা যায়। এই মুহূর্তে আমরা মনে করি না বিএনপি আওয়ামী লীগ প্রাসঙ্গিক নির্বাচনে আসার জন্য। কাজে সম্ভবত আক্তার ভাই ইন্টারনেটের সমস্যা হচ্ছে। আমরা আরো কিছু বিষয়ে কথা বলবো। আমরা দেখেছি যে সাবেক আপনার সম্পদ, জি আক্তার ভাই, আপনার সম্পদ, গ্রামীণ ফোন, এগুলাকে নিরাপদ রাখার জন্য, আগামী দিনে নিরাপদ রাখার জন্য কি কথাগুলো বলছেন? আপনার সম্পদ, আপনার গ্রামীণ ফোন, আপনার গ্রামীণ বিভিন্ন যে টেকনোলজি, ম্যান পাওয়ার, ব্যবসা করছেন, এগুলাকে নিরাপদ রাখার জন্য আজকে আওয়ামী লীগকে আশকারা দিচ্ছেন। মানুষ তো অন্যভাবে নিচ্ছে। এই যে ফরহাদ মাজাব সাহেব তো বলে ফেললেন যে বাংলাদেশটাকে একটা বিপজ্জনক জায়গা নিয়ে যাচ্ছে। বিপজ্জনক জায়গাটা বুঝেন না কি? অর্থাৎ গৃহযুদ্ধের দিকে নিয়ে যাচ্ছেন। বিপজ্জনক মানে হলো দেশটা সংঘাতের দিকে নিয়ে যাচ্ছেন। বাংলাদেশে আগামীতে কেউ কাউকে ছেড়ে কথা বলবে না যদি একটা সুষ্ঠু নির্বাচন, গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তরিত না হয়। ক্ষমতায় যে আসুক আমার কোনো আপত্তি নাই। এবং এখন বর্তমানে যে পরিবেশ সৃষ্টি হয়েছে, আমার মনে হয় জামাতের বা ইসলামী ঐক্য জোটগুলোর ক্ষমতায় আসার পথ অনেক বেশি সুপ্রশস্ত হয়ে গেছে, অনেক বেশি সুপ্রশস্ত হয়ে গেছে। তারা একটু চেষ্টা করলেই ক্ষমতায় আসতে পারবে। নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই হবে হয়তো, কিন্তু মানুষ ভালো মানুষকে ভোট দিতে চায়, সৎ মানুষকে ভোট দিতে চায়। মানুষ চাঁদাবাজদেরকে ভোট দিতে চায় না। আমি যদি চাঁদাবাজি করে থাকি, আমার যদি বদনাম হয়ে থাকে গ্রামে, আমাকে জনগণ ভোট দিবে না। মানুষ আমাদের বিকল্প করতেছে। কাজে সেখানে জামাতের নির্বাচনে আসা একটা প্রচন্ড সম্ভাবনা সৃষ্টি হয়েছে, যে আগামী দিনে সেই সুযোগ তাদের আসবে কিনা আমি জানি না। কাজেই যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচনটা করে ফেলেন। নির্বাচনটা করে ফেললে আপনি দেখবেন বাংলাদেশে অনেক সমস্যার সমাধান সহজেই হয়ে যাবে। বাংলাদেশ একটা গতি পাবে, একটা দিক পাবে, ডাইরেকশন পাবে, এবং অন্যান্য বিশ্বের নেতারাও তারা বাংলাদেশের উপরে আস্থা আসবে, বিনিয়োগকারীরা আস্থা করবে, বাংলাদেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য করতে মানুষ আগ্রহী হবে, উৎসাহিত হবে। আর না হলে আমরা কিন্তু আবার অন্ধকারের দিকে তলিয়ে যাব, আবার আমরা হানাহানি, কাটাকাটি, মারামারি হবে, যার ফলে রক্তপাত হবে বাংলাদেশে। আমি চাই না, আমি এড়াইতে হলে ইউনূস সাহেবের দরকার। ডক্টর ইউনূস সাহেব ছাড়া রক্তপাত কেউ এড়াতে পারবেন না। জি ধন্যবাদ। জি আক্তার ভাই, আমরা আরেকটা বিষয় আজকে আমরা বিভিন্ন মিডিয়ায় দেখতে পাচ্ছি যে সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ হুমায়ুন উনি মারা গেছেন, এবং তার মারা যাওয়ার পরেও সেই বিভিন্ন বিষয়ে প্রশ্ন উঠেছে, যেমন তার মারা যাওয়ার পরেও তার হাতে হাত করা ছিল, এবং উনার ছেলে আজকে একটা লাইভে এসে বলছেন জানা যায় যাতে মানুষ জানা যায়, প্রথম বলা হচ্ছিল যে গড়ের বা বাড়ি উঠানের জানাজা করার জন্য যাতে বেশি মানুষ না হয়। মানে এই বিষয়গুলো অনেক প্রশ্ন করছেন। একজন মানুষ মারা গেছে,
এই চাপ সৃষ্টি কেন করা হচ্ছে যে জানা যায় মানুষ যাতে না হয়, মাইকটা কেড়ে নেওয়া হয়েছে, এই বিষয়গুলো কিভাবে দেখছেন আপনি? এটা কি একবারে আপনার জরুরি আইন সময় যেভাবে মানা হয় সেদিকে কি সেই বিষয়গুলো কি সরকার বিরোধী দল বা আওয়ামী লীগের যারা আছে তাদের উপর সেই দিকে চাপিয়ে দিচ্ছে কিনা? এই জিনিসগুলো সম্পূর্ণ ব্যক্তি স্বার্থে ব্যক্তি আত্মসে করা হচ্ছে, এবং এটা আমার ধর্মের নীতি এবং নৈতিকতার বাইরে। ইসলাম ধর্ম এরকম ভাবে এবং একটা মানে কাফেরের প্রতি এরকম ব্যবহার করে নাই। রাসূলুল্লাহ মক্কা বিজয়ের পরে এরকম ব্যবহার করে নাই। কাজে আজকে যারা করছে এটা নিন্দনীয়, এটা ঘৃণিত কাজ করছে। একটা মানুষের মরে যাওয়ার পরে মানে এটা অমানবিক, এটা একটা খারাপ এক্সাম্পল হয়ে থাকলো, একটা খারাপ উদাহরণ হয়ে থাকলো। এই উদাহরণগুলোর জবাব তো আমাদেরকে দিতে হবে। এই দিন তো দিন না, দিন তো পরিবর্তন হইতে পারে, পরিবর্তন হওয়ার তো সুযোগ আছে। আমরা কিন্তু রাজনীতিক ইতিহাসে আমরা দেখেছি যারা এই দেশ থেকে দেশান্তরিত হয়েছে তারা কিন্তু একদিন না একদিন দেশে প্রচন্ড নিয়ে ফিরে আসছে। আমরা পৌরাণিক ইতিহাসে দেখি, ইসলামিক ইতিহাসে দেখি, আধুনিক রাষ্ট্রেও দেখি, আধুনিক ইতিহাসেও দেখি। কাজে এখানে যারা পরাজিত হয়ে গেছে তারা ধ্বংস হয়ে যায় নাই, তারা কিন্তু বেঁচে আছে। আপনি একজন ভদ্রলোককে অ্যারেস্ট করেছেন, গ্রেফতার হয়েছে, তার চিকিৎসা আছে, বিনা বিচার যদি বিনা চিকিৎসা মারা যায়, এটা যদি প্রমাণ হয় তাহলে সরকার সেখানে কি বলবে? তাহলে মানবতা লঙ্ঘিত হয়েছে, সরকার সেখানে বিচার করতে ব্যর্থ হয় নাই। আপনি পাপীকে পাষণ্ডকেও তো বিচার করতে হলে আপনি আইন কানুন নিয়ম মেনে করতে হবে। কাজে এটাকে সে আওয়ামী লীগ করে বা তাকে নিয়ে আমরা বিরুদ্ধে অনেক কথা থাকতে পারে, কিন্তু সে লোকটা মারা গেছে, তার তো চরম শাস্তি হয়ে গেছে, তার প্রতি কেন অপমান করবেন? তার প্রতি কেন অপমান করবেন? তার দাফনে যদি মানুষ আসে বলেন, তাতে আপনি কি উস্কে দিলেন? দাফনে আসলে সে বিজয় হয়ে যাবে? জানাজা আসলে বিজয় হয়ে যাবে? তার জানাজা ডিনাই করলেন, কোন কারণে ডিনাই করলেন? আগামী কালকে কি জবাব দিতে হবে না? আগামী কালকে কি এই সংঘাত কি নরসিংদীতে আমার এই কি বলে ওই মনোহরদীতে শিবপুরে কি এইটা অনেক দিনের জন্য কি এই ঘা থেকে যাবে না? আজকে যে ব্যবহারটা করেছেন আপনারা সবাই মিলে হুমায়ুনের প্রতি, আগামী দিনে হুমায়ুনের অনুসারীরা যদি এরকম ক্ষমতায় আসে তখন কি আমাদের প্রতি তারা সে একই ব্যবহার করবে না? আমরা কি সেই ব্যবহারের মানে মানে পাওয়ার মতো যোগ্য হয়ে গেলাম না? এটা খুবই স্থূল রাজনীতি হয়েছে, খুব ঘৃণিত রাজনীতি হয়েছে, এবং ঘৃণিত হয়েছে, এটা আমার অনিস্তমিক, আমার ধর্ম পরিপন্থী হয়েছে। আমি এর প্রতিবাদ করছি, আমি নিন্দা জানাচ্ছি। কারোর দাফনে কারোর জানাজায় বাধা দেওয়ার অধিকার আমাদের কারো নাই, আল্লাহ আমাদের কারো দেয় নাই, কোন আইনও আমাদেরকে দেয় নাই। কাজে এটা ঘৃণিত কাজ। আমি জানি না, আপনি বললেন, প্রশ্ন করলেন, ছবি দেখাইতে বললে ভালোই তো আমরা জানতে পারতাম। আমি এখন পর্যন্ত জানি না যে মজিদ সাহেব হুমায়ুন মারা গেছেন। আমাদেরই প্রতিবেশী, আমাদের কাছাকাছি মানুষ। হ্যাঁ, মানে উনি মারা গেছেন গতকাল, আজকে বাংলাদেশে ঘুরে মারা গেছেন, এবং তারপরেও কিন্তু উনার জানাজায় কিন্তু হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেছেন। তারপরে মারা গেছেন জেলখানায় না কোথায়? মানে উনার ডেঙ্গু হয়েছিল, ডেঙ্গু হওয়ার পর উনাকে এটা নিয়ে নানান মানে উনার পরিবার দাবি করছে উনাকে হত্যা করা হয়েছে। ডেঙ্গু হয়েছিল, তারপর তাকে হসপিটাল নেওয়া হয়েছিল, হসপিটাল নেওয়ার পর আবার তাকে জেলে নেওয়া হয়েছে। তার পরিবারের দাবি যে তাকে সুষ্ঠু চিকিৎসা না দেওয়ার কারণে তিনি মারা গেছেন, এবং মারা যাওয়ার কারণে যে বিষয়টা হচ্ছে যে আপনার গতকাল রাত্রে মারা গেছেন। মারা যাওয়ার পরে গতকাল রাতে বিভিন্ন জায়গায় মাইকিং শুরু হয়েছিল, পুলিশ মাইকিং করতে দেয় নাই। তারপর উনার সন্তান দাবি করেছেন উনাদেরকে ডেকে বলা হয়েছে জানাজায় 100 বেশি মানুষ যাতে না হয়, এবং বলা হয়েছে যাতে বাড়ির উঠোনে যাতে জানাজা করা হয়। তারপরেও উনার জানাজা হয়েছে, আমরা দেখেছি বিভিন্ন ভিডিও বা বিভিন্ন ছবি, প্রায় হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেছে। দেখেন, এই ঘটনাটার জন্য আমি মনে করি শেখ হাসিনা দায়ী। শেখ হাসিনা যদি বিনা চিকিৎসা দেশমাতা খালেদা জিয়াকে যদি এরকম ভাবে না করতো, তার চিকিৎসাকে ডিনাই না করতো, তাহলে কিন্তু আজকে এরকম একটা পরিবেশ সৃষ্টি হতো না। আজকে হুমায়ুন আওয়ামী লীগ করতে গিয়ে আওয়ামী লীগের মন্ত্রী হিসাবে তার প্রধানমন্ত্রীর দায়ভার তার কাঁধে গিয়েছে।
যদিও কাজটা খারাপ হয়েছে, তাকে সুচিকিৎসার ব্যবস্থা করা হয় নাই, কিন্তু সে তো মন্ত্রী ছিল, সে তো দেশমাতা খালেদা জিয়ার চিকিৎসার জন্য যখন আমরা এত দাবি দাওয়া জানিয়েছিলাম, তখন তো সেগুলো তারা কর্ণপাত করে নাই। আমি বলি না এই জন্য আমাদের তার বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া দরকার, কিন্তু এটা তো প্রকৃতি নিয়েছে, প্রকৃতি আজকে এই অবস্থাটা করেছে। এটা তো মানে কি করবেন আপনি? এই শুরুটা তো আপনি কেন করলেন? কেন শেখ হাসিনা ক্ষমতায় থাকার জন্য এই ধরনের নিষ্ঠুর পদক্ষেপ দিকে নিতে হলো? আজকে তো তার শিকার উনি হয়েছেন। উনি কেন অনেককে দেশের বাইরে রেখে তৃপ্তি পাইতেন? উনি কেন বলতেন দেশে আসলে আমি তাকে ঝুলাবো? এখন দেশে আসলে তো ওনাকে ঝুলাবে না। উনি দেশে এসে মাটিতে রাখলে বোধ আর্মি, সেনাবাহিনী, পুলিশ মিলেও তাকে বাঁচাতে পারবে না। তো কেন এই পরিবেশ সৃষ্টি করলেন?